Okay. So first day we will start the subject verb agreement, and perhaps you will know what is subject verb agreement in a sentence. স্যার সরি একবার ইন্টারাপ্ট করছি স্যার, রেকর্ডিংটা অন করেছেন? হ্যাঁ করে দিয়েছি, করেছি। So before starting our class, subject verb agreement, first we know what is verb and its applications and its structures also. Okay. প্রথমে আমরা একটুখানি দেখে নেব যে ভার্ব কাকে বলে, কী বলে এবং তার কী কী ক্লাসিফিকেশনস রয়েছে। বেসিক একটু আইডিয়া দিয়ে দিই। হয়তো তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যদি দিয়ে থাকো তাহলে নিশ্চয়ই এটার সম্বন্ধে একটু ভালো করেই জানতে হয়। আর যদি তোমরা ভুলে যাও তাহলে একটু বেসিকটা দিয়ে শুরু করবো, আর যদি মনে হয় যে মনে আছে তাহলে আমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশনস থেকে করাবো। একটুখানি তোমরা বলো যে একটুখানি কি আগে বলার দরকার আছে, নাকি একদম আমরা যে প্যাটার্নের কোয়েশ্চেন্স হয় সেটা থেকে শুরু করব? যারা রয়েছ একটুখানি কেউ বলো যে বেসিক ইনফরমেশনটাই কিছু দেওয়ার দরকার আছে বলে মনে হয়। স্যার একটু বেসিক ইনফরমেশন দিয়ে। ঠিক আছে, ওকে চলো। সো হোয়াট ইজ ভার্ব? Verb is a action word. Verb is a action word, and its general classifications. First is finite verb and non-finite verb. Finite verbs are classified into two classes. One is main verb, another is auxiliary verb. Main verb also classified in two categories. One is transitive and another is intransitive. Auxiliary verbs are classified into two classes. One is primary auxiliary and another is modal auxiliary. Okay. Next one is non-finite verb. Non-finite verbs are classified into three parts. They are infinitive, second is participle, and third is gerund. পার্টিসিপেলের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ অ্যান্ড পারফেক্ট ইনফিনিটিভ, সেটা পরে আসছি। আর পার্টিসিপেলের তিনটে ভাগ রয়েছে, একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, second one is past participle, and third one is perfect participle. Okay, so this is the total tree chart of a verb. এবার আমি একটু প্রত্যেকটা বলে দিচ্ছি কোনটা কি কাকে বলে। ফার্স্ট ওয়ান ইজ ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? তোমরা যদি কেউ কপিতে লিখতে পারো, একটু নোট ডাউন করে রাখতে পারো, যদিও ক্লাসটা রেকর্ডিং থাকবে তাও মনে হয় কপিতে একটু লিখে নিলে বুঝতে সুবিধা হবে। আর যে দিনগুলোতে ক্লাস থাকবে একটু কপি সঙ্গে রাখবে, তাহলে কিছুটা নোট ডাউন থাকলো, প্লাস এই অ্যানোটেট যে পিডিএফটা পাবে সেটা তোমরা অবশ্যই পাবে, তার সঙ্গে ভিডিও ক্লাসটাও থাকবে, কিন্তু কপিতে একটু লেখা থাকলে সুবিধা হয়। ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ এ সেন্টেন্স। দ্যাট completes the sense of a sentence. Completes the sense is called finite verb. And what is non-finite verb? That does not complete the sense of a sentence. A verb that does not complete the sense. তাহলে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ যে প্রকাশ করে সে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা সম্পূর্ণ করে না সেটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মেইন আর একটা অক্সিলিয়ারি ভার্ব। হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব ইজ এ
helping verb. Auxiliary verb is a helping verb and it helps the main verb. That means when we use helping verb, after it there must be a main verb. যেহেতু এটা মেন ভার্বকে হেল্প করে, তাই হেল্পিং ভার্ব যখনই ইউজ হবে তারপরে অবশ্যই একটি মেন ভার্ব থাকবেই, মানে মেন ভার্বকে হেল্প করে, এই জন্য এটাকে হেল্পিং ভার্ব বলা হয় অথবা অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। মেন ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এ ভার্ব উইথ অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব এ ভার্ব উইদাউট অবজেক্ট, যখন ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো বাংলা রয়েছে, যেমনি করে ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সম্পূর্ণ করে সমাপন করে, তাই সমাপিকা ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্ব হচ্ছে যেটা সম্পূর্ণ করে না, এই জন্য এটাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া। অবজেক্ট মানে হচ্ছে কর্ম, তাহলে ট্রানজিটিভ ভার্ব a verb with object is called transitive verb and a verb without object is called intransitive verb. তাহলে ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ক্রিয়া, যে ভার্বের অবজেক্ট নেই। এবারে অক্সিলিয়ারি ভার্ব, আগেই বলেছি হেল্পিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের দুটো পার্ট রয়েছে, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, অ্যানাদার ইজ মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি রয়েছে তিনটে, কী কী রয়েছে? একটা হচ্ছে বি ভার্ব, সেকেন্ড হচ্ছে ডু ভার্ব অ্যান্ড থার্ড ওয়ান ইজ হ্যাভ ভার্ব। এবারে এদের যে ফর্ম রয়েছে, যেমনি করে বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পুরোটাই। ডু থেকে রয়েছে ডু, ডাজ, ডিড। হ্যাভ থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো সবই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বস। আচ্ছা, এগুলো কি একটু তোমরা নোট ডাউন করবে নাকি এগুলো জানা আছে মোটামুটি? বি, ডু, হ্যাভ, বি ভার্বের ফর্মগুলো জানা আছে? বি ভার্বের ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর ডু থেকে হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বের হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। All the primary auxiliary verb are used as helping verb as well as main verb. যতগুলো প্রাইমারি অক্সিলিয়ারি রয়েছে, মানে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এর একদিকে যেমনি করে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, অন্যদিকে এরাই আবার মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। প্রাইমারি ভার্বগুলো, প্রাইমারি অক্সিলিয়ারিগুলো সবকটাই, মানে বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, আবার মেন ভার্বও হতে পারে। ডু ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে। হ্যাভ ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব দুটোই হতে পারে। এবার এদের যে পাস্ট টেন্স রয়েছে সেগুলোও কিন্তু তাই। হ্যাভ থেকে পাস্ট টেন্সে হ্যাড হয়, ডু থেকে ডিড হয়, বি থেকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এটা সবটাই প্রয়োজন অর্থে এগুলো কখনো কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয়, আবার কখনো সেটা অক্সিলিয়ারি ভার্বও হয়। আমি এক্সাম্পল পরে দিচ্ছি, আগে ক্লাসিফিকেশনগুলো লিখে দিই। মোডাল অক্সিলিয়ারি, ডু ইউ নো হাউ মেনি মোডাল অক্সিলিয়ারি ভার্বস আর দেয়ার? কতগুলো আছে একটু কেউ বলতে পারবে? কতগুলো মোডাল অক্সিলিয়ারি রয়েছে? কারো জানা আছে? মনে আছে কতগুলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব কতগুলো আছে? জানা আছে কি? হ্যাঁ, there are 13 modal auxiliary verbs are there. 13টা রয়েছে, যেমনি করে এই দেখো, shall, should, will, would, can, could, may, might, এছাড়া রয়েছে need, dare, ought, OUGST, ought to, used to, আর একটা রয়েছে need, must। So there are 13 modal auxiliary verbs, and remember, among these 13 modal auxiliary verbs, need and dare are used as auxiliary verb as well as main verb. তো এই যে 13টা মোডাল অক্সিলিয়ারি রয়েছে, এর মধ্যে নিড আর ডেয়ার এই দুটো মেন ভার্বও হতে পারে, আবার অক্সিলিয়ারি ভার্বও হতে পারে। কিন্তু আর বাকি যে মোডালগুলো রয়েছে এরা সবসময়ই মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এদের সঙ্গে কখনোই মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, ইউজ টু, মাস্ট এরা সবসময়ই হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হয় না। কিন্তু নিড আর ডেয়ার এই দুটো কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে। তো এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের অ্যাপ্লিকেশন। এরপরে রয়েছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব হচ্ছে, আগে বললাম যে ভার্ব দ্যাট ডাজ নট কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স।
তিনটে ফর্ম রয়েছে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ স্ট্রাকচার ইজ 2 plus v1, 2 plus v1, 2 plus v1 is infinitive, 2 plus v1 form is called infinitive structure. Participles, participle কাকে বলে? পার্টিসিপল হচ্ছে অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ এটা সবসময় নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভের কাজ কি? দ্যাট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে পার্টিসিপল, সেটা যে কোনো পার্টিসিপলই হোক না কেন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল যাই হোক না কেন। সো ইট অলওয়েজ acts as an adjective, an adjective that qualifies noun and pronoun. So present participle structure is verb plus ing form. Verb plus ing form is present participle. Past participle is verb plus d, ed, n, en, t, etc. And it is also called v3 form. Perhaps you all know it. ভার্বের থার্ড ফর্ম তোমরা অনেকেই মুখস্থ করেছো, কনজুগেশনের ফর্ম, যেমনি করে কাম কেম কাম, গো ওয়েন্ট গান, ব্রিং ব্রট ব্রট, বাই বট বট, ক্যাচ কট কট, মনে পড়ে? এটা ছোটোবেলায় অনেকেই আমরা মুখস্থ করেছি। এই 3 নম্বরে যে ফর্মটা রয়েছে থার্ড ফর্ম, ওটা কি বলা হচ্ছে? পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বলা হয় এটাকে। আর প্রেজেন্ট পার্টিসিপল এই ফর্মটাকে বলা হয় v4। প্রেজেন্ট পার্টিসিপলের ফর্মটাকে বলা হচ্ছে v4, পাস্ট পার্টিসিপলটাকে v3 ফর্ম বলা হয়। আরেকটা রয়েছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস v3, হ্যাভিং প্লাস v3। তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের পার্টিসিপলের 3টে ফর্ম। আর আরেকটা ফর্ম রয়েছে, সেটাকে বলা হচ্ছে জেরান্ড। জেরান্ড স্ট্রাকচার ইজ অলসো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, বাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। জেরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন। এবারে দুটো জিনিস দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে ভার্ব প্লাস আইএনজি থাকে, আবার জেরান্ডের ক্ষেত্রেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকে, বাট দে আর ডিফারেন্ট। জেরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন, বাট প্রেজেন্ট পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এন অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলে তারপরে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে কোয়ালিফাই করে, আর যখন ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্স ইউজ হবে তখন সেই ভার্ব প্লাস আইএনজি ফর্মটা নাউনের মতো কাজ করে, যেটা কিনা এরপরে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে এবং সেন্টেন্সের এগুলোর পরে ভার্ব বসে। দেখো, অ্যাকর্ডিং টু এ সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যান্ড রিমেম্বার, দিস সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর অলওয়েজ ইউজড এজ নাউন অর প্রোনাউন। এরা সবসময় নাউন অথবা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। তার মানে সাবজেক্ট হিসেবে জেরান্ড ইউজ হতে পারে, সেটা সেন্টেন্সে ভার্বের আগে বসবে। আবার অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন হতে পারে, তার মানে জেরান্ড সাবজেক্ট হিসেবেও হতে পারে, আবার অবজেক্ট হিসেবেও হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল পরে দেখাচ্ছি। এই পুরোটা একসঙ্গে একটা বোর্ডের মধ্যে লিখলাম এই কারণে কি পুরো চারটা একসঙ্গে চোখের মধ্যে আসে, তাই পুরোটাকে একবার আমি জিস্ট করে দিচ্ছি। দেখো, সো ফার্স্ট টেল মি হোয়াট ইজ ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, যেটাতে কাজ বোঝায়, হওয়া, থাকা, করা ইত্যাদি বোঝায়, তাকে ভার্ব বলে। ক্লাসিফিকেশন, ফার্স্ট হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। There are two main forms, one is finite verb, another is non-finite verb. And what is finite verb? A verb that completes the sense of a sentence is called finite verb. Sentence যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হচ্ছে finite verb. And a verb that does not complete the sense of a sentence is called non-finite verb. So finite verb, there are two classes of finite verb. One is main verb and another is auxiliary verb. Main verb, what is main verb? Main verb means finite verb that completes the sense. And main verb is also classified into two classes. One is transitive, another is intransitive. What is transitive verb? Transitive verb, a verb with object is called transitive verb, and a verb without object is called intransitive verb. And what is auxiliary verb? Auxiliary verb is a helping verb that helps a main verb. And how many auxiliary verbs are there? There are two types, two kinds of auxiliary verbs are there. One is primary, another is modal. There are three primary auxiliary verbs are there. One is be, second is do, and third is have. So be verb is am, is, are, was, were. Do verb is do, does, did, and have verb is have and had. There are 13 modal auxiliary verbs are there. That is shall, should, will, would, can, could, may, might, need, dare, ought to, used to, must. There are 13 modal auxiliary verbs are there. Okay, and among them
need and dare may be used modal auxiliary verb as well as main verb. Next one is non-finite verb. There are three structures. One is infinitive. Infinitive structure is 2 plus v1. There is also another structure also, that is bare infinitive, v1 form without 2, and perfect infinitive is also there. Another is participle. There are three kinds of participle. One is present participle. Structure is verb plus ing, acts as an adjective. Next one is past participle, verb plus d, ed, n, ent, etc. It is also called v3 form. And perfect participle, structure is having plus v3. So these are the participles, and apart from them there is another structure is called gerund. Gerund is structure is also verb plus ing, but it acts as a noun. So the difference between present participle and gerund is that both the forms are used by using verb plus ing, but present participle acts as an adjective, that means it qualifies noun or pronoun, and gerund acts as a noun that may be used either subject or object. এই যে ক্লাসিফিকেশনটা আমরা বললাম, বলো এখানে কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, আমাকে বলতে পারো যে কোন পার্টটা বুঝতে পারোনি বা অসুবিধে রয়েছে। ক্লাসিফিকেশনটা যদি কারো কিছু অসুবিধা থাকে একটু বলো, আমি আরেকবার বলে দেবো। আর যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমাদের কোয়েশ্চেন দেবো, কোয়েশ্চেন বলতে হবে। বলো, ইজ দেয়ার এনি ডাউট, এনি কোয়েশ্চেন? তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি কোয়েশ্চেন দিচ্ছি, আমার কোয়েশ্চেনে আনসার দিতে হবে। এক্সাম্পল দিচ্ছি, আসছে এক্সাম্পল তো অবশ্যই দেবো দেবরাজ, এক্সাম্পল অবশ্যই দেবো। স্ট্রাকচারটা আগে দেখে নিয়েছো সবাই? চল এবার অ্যাপ্লিকেশনে আসি। আচ্ছা, তোমরা আনমিউট করে কিন্তু কথা বলতে পারো, ঠিক আছে? না, দেখো এটা তো আমরা অবশ্যই বই থেকেও এভাবে পড়ি, এখানে হয়তো স্ট্রাকচার এভাবে থাকে, কিন্তু বইয়ের অ্যাপ্লিকেশন আর কম্পিটিটিভের অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু আলাদা। আমি সেটা তোমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গেলেই বুঝতে পারবে যে আমরা বই থেকে যেভাবে পড়ি আর আসলে আমাদের যেভাবে শিখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তো সেটার মধ্যে যে তফাৎটা রয়েছে, এই তফাৎটা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই একটুখানি কমেন্ট করবে। আনসার দেওয়ার সময় প্রত্যেকেই কিন্তু একটু আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? Now look at the sentences here. First one is he plays. Second, he plays in the afternoon. Third, he plays football in the afternoon. And fourth sentence, she reached in the evening. And next one, she reached the station in the evening. এটাকে একটুখানি মার্ক করে দিচ্ছি, নাম্বার 1 2 3 4 5 and 6. Now tell me, among the sentences, which one is finite verb and which one is non-finite verb, if any? এগুলোর মধ্যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট ভাবে একটুখানি বলবে। এটি জাস্ট এখন কিন্তু আমরা যেটা করাচ্ছি সেটা একেবারে বেসিক ইনফরমেশন, এরপরে আমরা রুলগুলো পরে রয়েছে, একটুখানি ইনফরমেশনটা নিয়ে তারপরে আমরা রুলসে আসবো। চলো, শুধু নাম্বারটা বললেও হবে, কোন কোন নাম্বারগুলো ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট হবে বলো। তোমরা আনমিউট করে কথা বলেও করতে পারো, বলতে পারো। স্যার প্রথম একটা ফাইনাইট ভাগ, কোনটা? 1 এক নম্বরটা। আর বাকিগুলো? দ্বিতীয়টা তো স্যার ফাইনাইট ভার্ব হবে। থার্ড? 3 নম্বরটা ফাইনাইট ভার্ব হবে, দ্বিতীয়টা ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আছে কি? থাকলে কোনটা? স্যার নন ফাইনাইট ভার্ব তো এখানে নেই। আচ্ছা, বলছে নন ফাইনাইট ভার্ব নেই। বাকিদের, বাকিরা কেউ বলবে? দেবরাজ লিখেছো একেরটা নন ফাইনাইট ভার্ব, দুইয়েরটা ফাইনাইট, তিনেরটা ফাইনাইট, চারেরটা নন ফাইনাইট, পাঁচেরটা ফাইনাইট, ছয়েরটা ফাইনাইট। বাকি কেউ? কথা বলতে পারো তোমরা,
বলো, একটু কমিউনিকেট করো। স্যার সবার সাথে তো ভার্বের সাথে ইয়েস আর ইডি যোগ আছে, তাহলে কি করে নন ফাইনাইট হবে স্যার? সেটা আসছি, সেটা আমি জিজ্ঞাসা করেছি, কারোর যদি মনে হতে পারে এটা নন ফাইনাইট ভার্ব সে বলতেই পারে, তাই না? এই সেন্টেন্সগুলোর কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব আমার প্রশ্ন। ফার্স্টেরটা হচ্ছে যে হি প্লেজ, সেকেন্ড হি প্লেজ ইন দ্য আফটারনুন, থার্ড হচ্ছে হি প্লেজ ফুটবল ইন দ্য আফটারনুন, ফোর্থ হচ্ছে সি রিচড, নাম্বার 5 সি রিচড ইন দ্য ইভিনিং, অ্যান্ড নাম্বার 6 সি রিচ দ্য স্টেশন ইন দ্য ইভিনিং। What is finite verb? Finite verb that completes the sense of a sentence, and non-finite verb that a verb that does not complete the sense of a sentence. তাহলে সেই হিসেবে যে এক্সাম্পলগুলো এখানে দেওয়া রয়েছে এর মধ্যে থেকে বলো যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। তোমরা একটু কমেন্ট করতে পারো। তো প্লেসটা তো ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তোমারটা শুনেছি শুভদীপ, আমি চাইছি আরো হ্যাঁ স্যার। কেউ আনসার বলুক। আর একটু দু একজন কেউ আনসার বলবে। অবিনাশ বলছে যে 1 নম্বর 4 নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো এরকম হওয়াটাই স্বাভাবিক, হতে পারে, মনে হতে পারে যে ফার্স্ট সেন্টেন্সটা হয়তো নন ফাইনাইট ভার্ব। হি প্লেজ, যে সে খেলে, কি খেলে, কোথায় খেলে, কার সঙ্গে খেলে, এই ধরনের কোনো ইনফরমেশন দেওয়া নেই, এটা ঠিকই। এটা দেখে কি মনে হচ্ছে যে এটা নন ফাইনাইট ভার্ব হতে পারে, সেটা হিসেবে অনেকে হয়তো বলেছো, মানে দেবরাজও তাই বলেছো। আসলে ব্যাপারটা দেখো, নন ফাইনাইট ভার্বের স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে লিখেছি ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড। ইনফিনিটিভ হচ্ছে 2 + v1, যেটা এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে একটাও নেই, আছে কি? এরপরে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, যেখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি থাকে, জেরান্ডের সঙ্গে কিন্তু ভার্বের আইএনজি থাকে। তো এই ফর্মগুলোর কি কোথাও এরকমটা রয়েছে? কোনো যেমনি করে প্লেস বা এখানে রয়েছে রিচড, এবারে রিচডে মনে হতে পারে যে ইডির যোগ রয়েছে। রিচ ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ইডি হয়, আবার পাস্ট পার্টিসিপলেও ইডি হয়, তাহলে এটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? তা কিন্তু হচ্ছে না। দেখো এখানে যে ভার্বগুলো ইউজ হয়েছে, এই ভার্বগুলোকে আমরা যেমন V2 আর V3 ফর্ম জানি, ঠিক একই রকমভাবে V1, V2, V3, V4 অ্যান্ড V5 এতগুলো ডিনোট করা যায়, ঠিক আছে? V1 হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড V5 ভার্ব প্লাস এস অর ইএস, যেমনি করে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার এটা যোগ হয়। এবার দেখো এর মধ্যে V1, V2 এরা অবশ্যই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর V5 হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু বাকি যেগুলো রয়েছে V3 আর V4 এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানের মধ্যে এবার দেখে বলো, প্লেসটা হচ্ছে V5, তার মানে কি এই প্লেসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে যতগুলো প্লেস রয়েছে সবগুলোই ফাইনাইট ভার্ব। আবার রিচটা হচ্ছে V2 পাস্ট টেন্স, তার মানে রিচটাও হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে যতগুলো ভার্ব রয়েছে সবটাই কিন্তু ফাইনাইট ভার্ব, এখানে একটু নন ফাইনাইট ভার্ব নেই এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে। তো তবুও আমরা কেন এটা বুঝতে পারছি যে প্লেসটা যেন মনে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এই কারণেই মনে হচ্ছিল যে যেহেতু এর মধ্যে আর কোনো এরকম ইনফরমেশন দেওয়া নেই। এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য সেন্স, বইয়ের ভাষা আর অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সম্পূর্ণ তফাৎ রয়েছে। এই জন্য অনেকেই হয়তো 1 নম্বর আর 4 নম্বর সেন্টেন্সটা দেখেই মনে হচ্ছে যে সম্ভবত এই দুটো নন ফাইনাইট ভার্ব হচ্ছে, কিন্তু এই যে ওপরে ফার্স্ট 1 নম্বরে যে প্লেস রয়েছে, সেকেন্ড প্লেস রয়েছে, থার্ড প্লেস রয়েছে, সবটাই তো একই ভার্ব, তাই না? এগুলো সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। বা রিচডের ক্ষেত্রে দেখো, সি রিচড ইন দ্য ইভিনিং, সি রিচ দ্য স্টেশন ইন দ্য ইভিনিং, যাই থাকুক না কেন সবই কিন্তু এগুলো পাস্ট টেন্স, অর্থাৎ এটা V2। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো যে ভার্বের সঙ্গে যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ যদি সেন্টেন্সটা কখনো এভাবে থাকে, এ দেখো হি ওয়ান্টস টু কাম হিয়ার, এই সেন্টেন্সটা দেখো, হি ওয়ান্টস টু কাম হিয়ার, টু কাম, হি উইশেস টু গো টু গেট ফুল মার্কস, আই রিফিউজ টু মিট হিম,
এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু দুটো করে ভার্ব রয়েছে, একটা হচ্ছে ওয়ান্টস আর একটা হচ্ছে টু কাম। তো এই ওয়ান্টসটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু কামটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ স্ট্রাকচার, নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। ঠিক একই রকম উইশেস ফাইনাইট ভার্ব, টু গেট হচ্ছে ইনফিনিটিভ। রিফিউজ ফাইনাইট ভার্ব, টু মিট হচ্ছে ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ। এবার দেখো যদি সেন্টেন্সটা ঠিক এভাবে থাকতো যে প্লেয়িং ফুটবল and returning home he, সেন্টেন্সটা আমি ফুল স্টপ দিলাম। দেখো তো এখানে এই সেন্টেন্সটা কি কমপ্লিট হলো? এই সেন্টেন্সটা কি কমপ্লিট হলো? প্লেয়িং ফুটবল অ্যান্ড রিটার্নিং হোম হি, কমপ্লিট হলো কি? প্লেয়িং ফুটবল এটা একটা ভার্ব রয়েছে, রিটার্নিং হোম এখানে একটা ফাইনাইট, এখানে একটা ভার্ব রয়েছে, কিন্তু এই দুটোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকার জন্য এটা কোনো সেন্টেন্স তৈরি হলো না। এই জন্যই বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সেন্স ক্লিয়ার করে না, সেন্টেন্স কমপ্লিটই হয়নি, এটা কোনো সেন্টেন্সই হয়নি। সেন্টেন্স তখনই হবে যখন এই সেন্টেন্সে অবশ্যই একটি করে ফাইনাইট ভার্ব থাকবে। উইদাউট ফাইনাইট ভার্ব এ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড। যেমনি করে এখানে সেন্টেন্সটাই হয়নি। সো প্লেয়িং ফুটবল, ফুটবল খেলে, অ্যান্ড রিটার্নিং হোম বাড়ি ফিরে সে। বাংলা ক্রিয়াপদের শেষে দেখবে আগে সাধু ভাষায় ইয়া যোগ থাকতো, যেমনি করে হাসিয়া বসিয়া খাইয়া যাইয়া ইত্যাদি থাকতো। এখন যেমনি করে হেসে খেলে বসে গিয়ে, এগুলো সবই কিন্তু নন ফাইনাইট ভার্ব। আবার যদি তে যুক্ত থাকে, হাসতে বসতে খেলতে যেতে, ওটা হচ্ছে ইনফিনিটিভ। এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। তাহলে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করা যেতে পারে যদি এর সঙ্গে একটি ফাইনাইট ভার্ব আমরা দিই। যেমনি করে প্লেয়িং ফুটবল অ্যান্ড রিটার্নিং হোম হি কমপ্লিটেড হিজ টাস্ক, হি কমপ্লিটেড হিজ টাস্ক। নাও সেন্টেন্স ইজ কমপ্লিটেড। দেখো এখানে এই যে কমপ্লিটেড আমরা লিখলাম, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এখানে কমপ্লিটেডটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর প্লেয়িং আর রিটার্নিং এই দুটো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার বলো তো এই যে দুটো ভার্ব প্লেয়িং আর রিটার্নিং, এই ভার্বগুলো প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ট, যা কিনা দুটোতেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে? বলতে পারবে এই দুটো কী ফর্ম হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ট হচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল নাকি জেরান্ট? বলতে পারবে? দেখো এটা কোন ফর্ম হচ্ছে সেটা বোঝার জন্য খুব সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারো যে প্লেয়িং ফুটবল বা রিটার্নিং হোম এটা কাকে কোয়ালিফাই করছে, কে? সেটা হচ্ছে হি। অর্থাৎ এই প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে, হিকে কোয়ালিফাই করছে। প্রোনাউনকে কোয়ালিফাই করলে কি হয়? নাউন বা প্রোনাউনকে। এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন ইজ কল্ড, দ্যাট কোয়ালিফাইজ নাউন অর প্রোনাউন ইজ কল্ড, কী বলে তাকে? তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে ভার্ব প্লাস আইএনজি এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, আর ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে জেরান্ড কীভাবে তৈরি হয়? জেরান্ড হচ্ছে যদি এরকম থাকে যে প্লেয়িং ইজ গুড ফর হেলথ, খেলাধুলো শরীরের পক্ষে ভালো। তাহলে এখানে দেখো ইজটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এইটা। এই সাবজেক্টটা ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে, খেলাধুলো, অ্যাক্টস এজ এ নাউন। ভার্ব প্লাস নাউন যখন, ভার্ব প্লাস আইএনজি হোয়েন অ্যাক্টস এজ এ নাউন ইজ কল্ড জেরান্ড। নাও প্লেয়িং ইজ
a gerund in the sentence. Playing is good for health. তাহলে এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে প্লেইং, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে প্লেইং। যদি দেখি যে ভার্বের সঙ্গে আইএনজি থাকার পরে নাউন বা প্রোনাউন রয়েছে, অর্থাৎ সেই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি মনে হয় না, সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে ভার্বের পরে মানে ভার্ব প্লাস আইএনজি এরপরে মেন ভার্ব বসেছে, তার মানে সেটা নিশ্চয়ই সাবজেক্ট হিসেবে, অথবা ভার্বের পরেও থাকতে পারে, তখন অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, সেটাকে জেরান্ড হিসেবে ইউজ করা যায় বা সেটাকেই জেরান্ড বলা হয়। ঠিক একই রকম আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, দেখো আই হ্যাভ picked up a burnt paper, burnt paper, আমি একটা পুড়ে যাওয়া কাগজ কুড়িয়ে পেলাম, পোড়া কাগজ। I have picked up a burnt paper, so paper is noun, qualifying paper। দেখো পেপারটা কেমন, বার্ন্ট পেপার। বার্ন শব্দটা কিন্তু ভার্ব, ভার্বের সঙ্গে ভিত্রি ফর্ম করে ভিত্রি ফর্ম তৈরি হয়েছে এখানে, আর ভিত্রি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এবারে যদি কাগজটা জ্বলন্ত অবস্থায় থাকতো, আই হ্যাভ পিকড আপ এ বার্নিং পেপার, তখনই ওটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। বার্নিং পেপার, পেপার ইজ নাউন, কোয়ালিফাইং ইট, সো দ্যাটস ওয়াই অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। নাউনকে বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ হয়, তখনই সেটা হয়ে যাবে পার্টিসিপল। প্রেজেন্ট আইএনজি ফর্ম থাকলে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএন, টি, এই যেমন টি যোগ হয়েছে, এটাতে হচ্ছে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সেন্টেন্সে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। আর আগেই আমরা দেখলাম যে হি ওয়ান্টস টু কাম, টুটা কিন্তু ইনফিনিটিভ স্ট্রাকচার। হি উইশেস টু গেট, টু গেটটা হচ্ছে এখানে অবশ্যই নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভ স্ট্রাকচার। আই রিফিউজ টু মিট, টু মিটটাও ঠিক একই রকম নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান এখানে ইউজ হয়েছে। তাহলে এই তিন ধরনের ফর্ম আমরা দেখতে পেলাম সেন্টেন্সে। ইনফিনিটিভ হিসেবে এদিকটাতে দেখতে পেলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল, আর একটা রয়েছে জেরান্ড। আরও একটা এক্সাম্পল তোমাদের দেখাই, এখানে দেখো ডু ইউ মাইন্ড টু সুইচিং অফ দ্য ফ্যান। ডু ইউ মাইন্ড, বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে সরাসরি জেরান্ড ইউজ করা যায়, অর্থাৎ এটা নাউন ফর্ম হিসেবে ইউজ হয়। ডু ইউ মাইন্ড, তুমি কিছু মনে করবে কি, কি সুইচ অফ করা, ফ্যানের সুইচ অফ করা, পুরোটাই কিন্তু নাউন ফর্ম তৈরি হচ্ছে এখান থেকে। সুইচিং অফ দ্য ফ্যান, ফ্যানের সুইচ অফ করা, এবং মাইন্ডের সঙ্গে জেরান্ড ইউজ হয়। এই সুইচিং এটা কিন্তু জেরান্ড হিসেবে ইউজ হচ্ছে, নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কোনটা, এই মাইন্ডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। কোনো সেন্টেন্সকে কোয়েশ্চেন করতে গেলে বা নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া হয় না। হি গোজ, হি নট গোজ হয় না, হি ডাজ নট গো। হি প্লেজ, হি নট প্লেজ হয় না, হি ডাজ নট প্লে। আবার যখন আমরা কোয়েশ্চেন করছি, হি কামস হিয়ার, কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডাজ হি কাম হিয়ার। হি কেম হিয়ার, কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডিড হি কাম হিয়ার। তাহলে কোয়েশ্চেন করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব বাধ্যতামূলক দিতে হবে। এছাড়া রয়েছে ডিসলাইক, ডিসলাইকের পরেও কিন্তু জেরান্ড ইউজ হয়। আই ডিসলাইক সিং অফেন লেট ইন দ্য নাইট। এগুলো নন ফাইনাইট ভার্বে তোমাদের একটা দিন ক্লাস করিয়ে দেবো, যেখানে কোথায় কোথায় কোন কোন ভার্বের সঙ্গে কী ধরনের নন ফাইনাইট ভার্ব ইউজ হয়, তার অ্যাপ্লিকেশনস রয়েছে বা রুলস রয়েছে। ঠিক একই রকমভাবে হি ইজ ইউজ টু গেট, এই দেখো বি ইউজ টু থাকলে তার সঙ্গে জেরান্ড ইউজ হয়, এগুলো সবই জেরান্ড। সিইংটা জেরান্ড হচ্ছে, গেটিংটা জেরান্ড হচ্ছে, সুইচিংটা জেরান্ড হচ্ছে, এগুলো সবই কিন্তু নন ফাইনাইট ভার্ব। কিন্তু মনে রাখতে হবে নন ফাইনাইট ভার্ব তখনই অ্যাপ্লিকেবল হবে যদি সেন্টেন্সে একটি করে কম করে একটি অন্তত ফাইনাইট ভার্ব থাকে, বিকজ উইদাউট ফাইনাইট ভার্ব এ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড। সো দ্যাটস ওয়াই ফাইনাইট ভার্ব ইজ এসেন্সিয়াল টু মেক এ সেন্টেন্স কমপ্লিট সেন্স। এই জন্যই প্রথমে বলা আছে যে ফাইনাইট ভার্ব দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ দ্য ফাইনাইট ভার্ব, অ্যান্ড এ ভার্ব দ্যাট ডাজ নট কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স। নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকতে পারে বা নাও থাকতে পারে, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট উইদাউট ফাইনাইট ভার্ব এ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড। কনসেপ্টটা কিছুটা কি ক্লিয়ার হলো? বলো, কিছুটা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? হ্যালো শুভদীপ,
হ্যাঁ স্যার বলুন। বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা হলে একটু বলবে। ঠিক আছে এবারে স্যার। কয়েকটা সেন্টেন্স আমরা দেখব যেখানে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে কিনা দেখব। দে রিচ দ্য স্টেশন আর্লি ইন দ্য মর্নিং। নাম্বার 1, 2, 3, 4, 5 and 6. ফার্স্ট সেন্টেন্স, দে রিচ দ্য স্টেশন আর্লি। আচ্ছা দেখো, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে আগেই বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। ট্রানজিটিভ ভার্ব, এ ভার্ব উইথ অবজেক্ট is called transitive verb, and intransitive, a verb without object. A verb without object is called intransitive verb. যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ, আর যার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ওকে, নাও লুক at these sentences here. They reached the station early. Next, number 2, smoking is injurious to health. Number 3, reading books is a good habit. Number 4, how the prisoner escaped from jail is a mystery. And number 5, the endeavor of the impoverished people is really eulogizing. Number 6, every morning and afternoon we take a cup of tea. Among the sentences, tell me which one is finite and which one is non-finite, if any. সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ফাইনাইট ভাব আর কোনটা নন ফাইনাইট ভাব একটুখানি আইডেন্টিফাই করে বলতে হবে। একটু ট্রাই করবে সবাই। হোয়াট ইজ ফাইনাইট ভাব অ্যান্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভাব, এগুলোর মধ্যে কোনটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? এই কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ? বলো, একটু ট্রাই করো। ভুল হলে কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো আবার, কিন্তু একটুখানি তোমরা শেয়ার করো। স্যার প্রথমটা তো ওই ভার্বটা তো রিচ আর স্টেশন অবজেক্ট, তার মানে তো ট্রানজিটিভ ভার্ব হবে বোধহয়। আর সেকেন্ডটা ভার্ব আছে ওই লিঙ্কিং যেটা, ওটা তো ভার্ব তো। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইজটা হচ্ছে এখানে ভার্ব। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ স্যার ইজটা ভার্ব, তাহলে এটা না সেটা বোঝা যাচ্ছে না ঠিক। দেখো, বইতে আসলে যেগুলো দেওয়া থাকে, যেগুলোতে ভার্ব থাকে বা যেগুলো অবজেক্ট থাকে বা অবজেক্ট থাকে না, এখানে পরিষ্কারভাবে দেওয়া থাকে এবং সেই অনুযায়ী তার ডেফিনেশন, সেই অনুযায়ী এক্সাম্পল দেওয়া থাকে। কিন্তু আমাকে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে অবজেক্ট আছে কি নেই সেটা পরিষ্কারভাবে আইডেন্টিফাই করতে হবে। তো সেটা আমাদের প্রত্যেকেরই খুব ভালো করে শেখা দরকার যে কোনটা অবজেক্ট আর কোনটা অবজেক্ট নয়। অবজেক্ট ছাড়াও কি সেন্টেন্স হতে পারে? অবশ্যই হতে পারে। একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কনস্ট্রাকশনের যে স্ট্রাকচার যেটা রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এসভিও, কিন্তু মনে রাখবে এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, কখনো কখনো সেন্টেন্সে সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে। সাপোজ ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, কাম হিয়ার, গো দেয়ার, স্ট্যান্ড আপ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এগুলোতে কিন্তু কোথাও সাবজেক্ট নেই। আবার কোথাও কোথাও অবজেক্টও নাও থাকতে পারে, সেটা তো পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে অবজেক্ট থাকবে এরকমটা নয়, থাকলে ট্রানজিটিভ হবে আর না থাকলে তাহলে সেটা ইনট্রানজিটিভ হবে। তাহলে শুধু ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এগুলোর ক্ষেত্রে অবজেক্ট ছাড়াও কখনো কখনো কমপ্লিমেন্ট থাকে। তার মানে এই নয় যে ভার্বের পাশে যেটা বসে সেটা সবসময়ই অবজেক্ট। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবেই ভুল যে ভার্বের পাশে যা রয়েছে সেটাই অবজেক্ট। তাহলে আমরা বুঝবো কী করে যে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট? এটা বোঝার খুব সহজ উপায় রয়েছে। যেমনি করে এই যে সেন্টেন্সটা, দে রিচ দ্য স্টেশন আর্লি, দেখো তো দেটা কী হবে এখানে? দেটা কী হবে বলো? দে হচ্ছে, বলো, সাবজেক্ট না ভার্ব না অবজেক্ট? আর রিচটা হচ্ছে ভার্ব। এইবারে দ্য স্টেশন আর্লি, এইখানে অবজেক্টটা কোনটা, স্টেশন নাকি স্টেশন আর্লি? শুধুই দ্য স্টেশন। আচ্ছা, তোমরা কেউ ভয়েস চেঞ্জ শিখেছো? মনে আছে ভয়েস চেঞ্জ শিখেছো? হালকা হালকা মনে আছে, ওই হালকা দিয়ে একটু এটাকে ভয়েস চেঞ্জ করে বলতে পারবে? দে রিচ দ্য স্টেশন আর্লি, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে? ওটা তো দ্য স্টেশন আর্লি
আর স্টেশন হার্ডলি was reached by them, রিচড বাই দেম। was reached by them, হ্যাঁ স্যার, বিভাব তো দিতে হবে তাই না? হ্যাঁ স্যার, বিভাগটা কোনটা দেবো বোঝা যাচ্ছিল না, ওই বিভাব বুঝে ও যাচ্ছে না? আচ্ছা। এই যে রিচড রয়েছে হ্যাঁ পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাঁ, বিভাব তো ওয়াজ হবে। ওয়াজ স্যার, আমি তাহলে স্যার ওয়াজ দ্য স্টেশন আর্লি ওয়াজ রিচড বাই দেম, মানে স্টেশন আর্লি পৌঁছালো তাদের দ্বারা, স্টেশন পৌঁছালো তাদের দ্বারা বলা যাবে। না স্যার, শুধু সাবজেক্টটা এই হবে তো, শুধু ওই অবজেক্ট হবে দি স্টেশন। আচ্ছা দ্য স্টেশন, তাহলে দ্য স্টেশন ওয়াজ রিচড বাই দেম আর্লি, স্টেশন বাই পৌঁছালো হলো বাই আর্লি, বাই দেম। আর্লি বাই দেম, আর্লি বাই দেম। আচ্ছা আর্লি বাই দেম। দেবরাজ বলছে এখন এটা তো ভয়েস চেঞ্জ বোধহয় হবে না, কেন হবে না? আচ্ছা তোমরা আগে তোমাদের একটা সেন্টেন্স দেখিয়েছিলাম, এই যে একদম প্রথমের দিকে ওইখানে একটু যাই দেখো, সি স্টুড আন্ডার এ ট্রি, মানে রিচ ছিল, বা এরকম যদি সেন্টেন্স থাকে সি, এটা দেখো, সি স্টুড আন্ডার এ ট্রি, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা? সি হলো সাবজেক্ট, স্টুড হলো ভার্ব, আর অবজেক্টটা কোনটা? আন্ডার এ ট্রি নাকি ট্রি, কোনটা, নাকি এ ট্রি? স্যার এ ট্রি। তাহলে এটা যদি অবজেক্ট হয়, ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্টটা বাই যোগ করে অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এই সাবজেক্টটা বাই যোগ করে অবজেক্টিভ হয়, অবজেক্ট শুড বি সাবজেক্টিভ and main verb will be changed into past participle form. Before it we use be verb according to its tense and person. যখন ভয়েস চেঞ্জের ক্লাস হবে আবার বলে দেবো। সাবজেক্টটা বাই যোগ করে অবজেক্টিভ হবে, অবজেক্টটা সাবজেক্টিভ হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্ম, আরেকটা হচ্ছে বি ভার্বের আগে উই ইউজ এই মেন ভার্বের আগে উই ইউজ বি ভার্ব অ্যাকর্ডিং টু ইটস টেন্স অ্যান্ড পার্সন। তো এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? ক্যান এনিওয়ান, কেউ বলতে পারবে একটু? স্যার এ ট্রি হুম, বি সুটেড বাই, সি থাকলে বাই হার, এ ট্রি হার পাস্ট টেন্স স্টুড রয়েছে, তার মানে ওয়াজ হবে, এ ট্রি ওয়াজ যোগ হবে এর স্ট্যান্ড সাথে। স্টুড, স্টুডটাই হচ্ছে স্ট্যান্ডের পাস্ট টেন্স হচ্ছে স্টুড, পাস্ট পার্টিসিপল স্টুড, তার সঙ্গে আর এডি করলে স্টুডেড হয়ে যাবে, সে হয় না। স্ট্যান্ড স্টুড স্টুড, তাহলে সি এ ট্রি ওয়াজ স্টুড, আর এদিকে রয়েছে বাই হার। হার, এবার বলো আন্ডারটা কোথায় দেবো? এই যে আন্ডারটা বাদ আন্ডারটা তো থেকে, বাই আগে হবে। কার আন্ডার? আন্ডারস্টুড নাকি স্টুড আন্ডার? স্টুড আন্ডার বাই হার। স্টুড আন্ডার। এটা কিন্তু ভয়েস চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে শুধুমাত্র আমরা এই অবজেক্টের অ্যাপ্লিকেশনটা চিনতে না পারার কারণে একটা ব্লান্ডার হচ্ছে, আমাদের বড় ভুল হচ্ছে, বুঝতে পারছো? একটা বড্ড বড় ভুল হচ্ছে, কেন হচ্ছে? কারণ কি এখানে অবজেক্ট আমরা চিনতে পারিনি, তাই এটা অবজেক্ট নয়। আমি তাহলে এতগুলো প্রশ্ন করলাম কেন? না, একটা ভুল আমাদেরকে যে কোথায় পৌঁছে নিয়ে যেতে পারে সেটা জাস্ট একটা দেখানোর জন্য জিজ্ঞাসা করছি এটা ভয়েস চেঞ্জ কী হবে। আসলে এই সেন্টেন্সগুলোতে কোনো অবজেক্ট নেই, এবং আমরা ভয়েস চেঞ্জ যেভাবে শিখেছি যে সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, মেনভাবে পাস্ট পার্টিসিপল, তার আগেও যে ফর্মটা জানতে হয় সেটা হচ্ছে আগে জানতে হবে যে ভার্বটা ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ। অনলি ট্রানজিটিভ ভার্বস আর চেঞ্জড ইনটু প্যাসিভ, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ ভয়েস হয়, অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব শুড নট বি। ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। তাহলে আমরা যদি সঠিকভাবে চিনতে না পারি এই মারাত্মক ভুলগুলো কিন্তু ঘটতে পারে। যেখানে অবজেক্ট নেই তাহলে সাবজেক্টে এখানে আনবেটা কাকে? এটা তো অবজেক্ট নয়, তাহলে অবজেক্ট চিনব কী করে? খুব সহজেই চেনা যায়। ইফ ইউ আস্ক এ ভার্ব উইথ হু ফর পার্সন or what for things or activity, you will get subject.
ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা সাবজেক্ট। অ্যান্ড ইফ ইউ আস্ক এ ভার্ব উইথ হুম অ্যান্ড হোয়াট ইউল গেট অবজেক্ট। খুব সহজ পদ্ধতিতে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, আর আমরা ভার্বকে যদি হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা অবজেক্ট। এবার প্রশ্ন হলো যে হোয়াট দুটোতেই রয়েছে, সাবজেক্টের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে, তাহলে কী করে বুঝবো যে কোন হোয়াটটা সাবজেক্ট কোন হোয়াটটা অবজেক্ট? আমরা আগেই দেখেছি অ্যাকর্ডিং টু সেন্টেন্স স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হুই প্রশ্নটা করা হবে পার্সনদের জন্য, মানুষের জন্য, আর হোয়াট করা হচ্ছে যে অ্যাকশন অ্যাক্টিভিটি অথবা থিংসের জন্য। ঠিক একই রকম হুমের তাই, হুমের ক্ষেত্রে পার্সনের জন্য হুম দিয়ে কোয়েশ্চেন করলে কাকে, আর এই হোয়াট হচ্ছে থিং বা অ্যাক্টিভিটির জন্য। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যদি আমরা ভার্বের আগে আনসারটা পাই সেটা হবে সাবজেক্ট, আবার হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে যদি আমরা ভার্বের পরে আনসার পাই তাহলে সেটা হবে অবজেক্ট। ভার্বের আগে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে সাবজেক্ট, ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে ভার্বের পরে উত্তর পাই সেটা হবে অবজেক্ট। তাহলে আমরা কোয়েশ্চেন করব কাকে করব? ভার্বকে কোয়েশ্চেন করবে। দেখো, সি স্টুড আন্ডার এ ট্রি, হু স্টুড? সি স্টুড, দ্যাট মিনস সাবজেক্ট। পেয়ে গেলাম। এবারে দেখি হুম ডিড সি স্ট্যান্ড, কাকে দাঁড়িয়েছিল? হোয়াট ডিড সি স্ট্যান্ড, কী দাঁড়িয়েছিল? তার আনসার কি আন্ডার এ ট্রি? কখনোই না। কাকে দাঁড়িয়েছিল, কী দাঁড়িয়েছিল, তার উত্তর নিশ্চয়ই আন্ডার এ ট্রি হবে না, কোথায় বললে হবে, কিন্তু কোথায় দিয়ে করলে অবজেক্ট পাওয়া যায় না, ওটা প্লেসকে বোঝায়। তাহলে স্টুডকে আমরা যখন কোয়েশ্চেন করছি হোয়াট বা হুম দিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই উত্তরটা পাচ্ছি না। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। অবজেক্ট ছাড়া যে পার্টটা থাকে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। এবং দিস সেন্টেন্স ইজ দি স্টুড ভার্ব, এই ভার্বের ইট হ্যাজ নো অবজেক্ট হিয়ার, দ্যাটস ওয়াই দিস ভার্ব ইজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্ড রিমেম্বার, ইন্ট্রানজিটিভ ভার্ব শুড নট বি চেঞ্জড ইন্টু প্যাসিভ, অনলি ট্রানজিটিভ ভার্বস আর চেঞ্জড ইন্টু প্যাসিভ। তাহলে আমাদের ভয়েস চেঞ্জের প্রথম ফর্মুলা যেটা আমরা মুখস্থ করেছিলাম, যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগেও জানতে হবে যে হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড হোয়াট ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বে সাধারণভাবে ভয়েস চেঞ্জ করা যায় না, আলাদা ফর্ম রয়েছে, সেগুলো আমরা যখন ভয়েস চেঞ্জের ক্লাসে আসবো তখন ডিসকাস করবো। বাট লুক এট দিস সেন্টেন্স হিয়ার, ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ নো অবজেক্ট হিয়ার, সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব, এটার ভয়েস চেঞ্জ হবে না। ঠিক একই রকমভাবে আগের যে সেন্টেন্সটা আমরা দেখলাম, এই যে দে রিচ দ্য স্টেশন আর্লি, এটাকে কোয়েশ্চেন করো, হু রিচড? দে রিচড, সাবজেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দে রিচ, কি পৌঁছেছিল, তার আনসার কি দ্য স্টেশন আর্লি হবে? একেবারেই না। অথবা হুম ডিড দে রিচ, কাকে পৌঁছেছিল, তার আনসার নিশ্চয়ই দ্য স্টেশন আর্লি নয়। সো দ্যাটস এই দেয়ার ইজ নো অবজেক্ট হিয়ার অ্যান্ড দিস ভার্ব ইজ অলসো অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছি কিনা বলো বলো বলো। স্যার আপনি বলছেন যেটা, যে আমি যদি ভার্বকে কোশ্চেন করি, যদি আগে যেটা পাবো মিনিংফুল মানে হয়, তাহলে সেটা আমার সাবজেক্ট হবে। না, সেটা আর কোশ্চেন পর করলে হু বা হোয়াট দিয়ে, হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যেটা আগে যেটা পাবো সেটা না আগে ভার্বের আগে। ওটা সাবজেক্ট। আর যে আর হুম বা হোয়াট ওকে দিয়ে যদি ওটা পরে যদি মিনিংফুল মানে পাই, সেটা তাহলে আমার অবজেক্ট, তাই তো? হ্যাঁ, আচ্ছা। যেমন করে থিংস বা অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা যদি বলি যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটে। তো ইন দিস সেন্টেন্স ওয়াটার বয়েলস at 100 degree centigrade. So look at this sentence here. Can we ask this sentence, who boils at 100 degree centigrade? এটা কি বলতে পারি? এটা আমরা হু দিয়ে কোয়েশ্চেন করতে পারবো কি? না, পারবো না। এর ক্ষেত্রে বলতে পারি যে হোয়াট বয়েলস। এবারে হোয়াট দিয়ে কোয়েশ্চেন দুটো হয়, আমরা এখানে সাবজেক্টের ক্ষেত্রেও দেখেছি, অবজেক্টের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু এখানে বয়েলসের আনসারটা পাচ্ছি কোথায়, ভার্বের আগে না পরে? আগে। ভার্বের আগে যদি আমরা পাই তাহলে সেটা অবশ্যই সাবজেক্ট। কিন্তু যদি আবার এইভাবে বলি যে ওয়াটার বয়েলস দ্য এগস, নাও লুক এট দিস সেন্টেন্স, ওয়াটার বয়েলস দিস এগস, এখানেও কিন্তু বয়েলস রয়েছে, এখানেও নিশ্চয় আমরা বলতে পারবো না যে
হু বয়েলস দ্য এগস, কি বলবো তখন? হোয়াট What বয়েলস দ্য করবো? তাহলে ওয়াটারও হচ্ছে এক্সও হচ্ছে, ওয়াটারও বয়েলস হচ্ছে এগও বয়েল, দুটোই আসছে, তার মানে এবারে যদি বলি যে সাবজেক্ট অবজেক্ট দুটোই আসছে। হোয়াট ডাজ ওয়াটার বয়েল, হোয়াট ডাজ ওয়াটার বয়েল, জল কি গরম করে? দেখো পরের অ্যান্সারটা পাচ্ছি, ভার্বের পরে বসে অবজেক্ট, আগে বসবে না। তার মানে তো স্যার এটা তো সাবজেক্ট অবজেক্ট দুটোই আছে। দুটোই রয়েছে। So this verb is transitive verb and you can change the voice also. Water boils the eggs, দেখো ভয়েস চেঞ্জ করতে পারবে, বলো the eggs are boiled by water, বুঝতে পারলে? যেই না ট্রানজিটিভ ভার্ব পাবে সেটা ভয়েস চেঞ্জ করা যাবে। বুঝতে পেরেছি। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব চেনা গেল। এই সেন্টেন্সটা দেখ, দ্য পুলিশ কট দ্য থিপ, দ্য পুলিশ কট দ্য থিপ, হু কট দ্য থিপ? পুলিশ সাবজেক্ট, কট ভার্ব, হুম ডিড দ্য পুলিশ ক্যাচ, কাকে ধরেছিল? The thief. ইট ইজ অবজেক্ট, দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব, Transitive verb. ভয়েস চেঞ্জ হবে। হি অলওয়েজ এয়ারস হিজ নলেজ, এয়ারটা কিন্তু এখানে ভার্ব, সে তার সবসময়ই জ্ঞান সবার সঙ্গে বিলিয়ে দেয়, বিতরণ করে, এয়ার মানে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট করা। বলো এখানে কি হবে? কি হবে এখানে বলো? হিটা হচ্ছে সাবজেক্ট, হিজ নলেজ হচ্ছে অবজেক্ট, সো ট্রানজিটিভ ভার্ব। দ্য পেশেন্ট শোড দ্য ডক্টর হিজ টাং, পেশেন্ট সাবজেক্ট, শোড ভার্ব, কাকে দেখিয়েছিলেন? ডক্টরকে, তাহলে এটা অবজেক্ট। কি দেখালো? হিজ টাং, এটা অবজেক্ট। দুটো অবজেক্ট রয়েছে, দুটো অবজেক্টে দুটো নামও রয়েছে, একটা হচ্ছে অ্যানিমেট, একটা ইনঅ্যানিমেট। এখানে অ্যানিমেট হচ্ছে ডক্টর, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইনঅ্যানিমেট অবজেক্ট হচ্ছে টাং, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এগুলো ভয়েস চেঞ্জ করার সময় আবার ডিটেলসে বলে দেবো। শুধু পেশেন্ট সাবজেক্ট, শোড ভার্ব, দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। দ্য নার্স গেভ দ্য পেশেন্ট এ ডোজ অফ মেডিসিন, নার্স হচ্ছে সাবজেক্ট, গেভ হলো ভার্ব, দ্য পেশেন্ট হচ্ছে অবজেক্ট, এ ডোজ অফ মেডিসিন অবজেক্ট, দুটো অবজেক্ট রয়েছে। হি সেড দ্যাট হি উড নট কাম, এটা বলো তো। হি সেড, হি হলো সাবজেক্ট, সেড হলো ভার্ব, অবজেক্ট আছে এখানে, এই সেন্টেন্সটিতে অবজেক্ট আছে, দেখো তো। হি সেড দ্যাট হি উড নট কাম, হি সাবজেক্ট, সেড ভার্ব, অবজেক্ট আছে না নেই? সে কি বলল? সে কি বলল? হোয়াট ডিড হি সে, বলো কি বললো? হি উড নট কাম, শুধু তাই নয়, দ্যাট থেকে পুরোটা, দ্যাট হি দ্যাট হি উড নট কাম। তার মানে এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে যে একটা ওয়ার্ড হবে এরকমটা নয়, সেন্টেন্সের পার্ট অবজেক্ট হতে পারে। হি সেড দ্যাট হি উড নট কাম, এটা ভয়েস চেঞ্জ এভাবেই হতে পারে, দ্যাট হি উড নট কাম ওয়াজ সেড বাই দেম, সেড বাই হিম, তাহলে এই পার্টটা পুরোটা অবজেক্ট। আবার দেখো, টেল মি ওয়্যার ইউ ফাউন্ড দিস ব্যাগ অফ মানি, তাহলে টেল হচ্ছে এখানে ভার্ব, এটাতে সাবজেক্ট দেওয়া নেই, ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট সাইলেন্ট রয়েছে, সেটা হচ্ছে ইউ, ইউটাই সাইলেন্ট থাকে। কাম হিয়ার মানে ইউ কাম হিয়ার, গো দেয়ার মানে ইউ গো দেয়ার, সো ইউ ইজ সাইলেন্ট ইন দিস সেন্টেন্স, ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। টেল ইজ দ্য ভার্ব, মি ইজ অবজেক্ট। নট অনলি দ্যাট, হোয়ার থেকে এই পার্টটাও কিন্তু অবজেক্ট। টেল মি হোয়ার ইউ ফাউন্ড দিস মানি, ব্যাগ অফ মানি, তাহলে অবজেক্ট রয়েছে, তার মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব চিনলাম, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব চিনলাম। এইবার এই ভার্বগুলো দেখো, রাইস গ্রোজ ইন ইন্ডিয়া, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? গ্রোসকে কোশ্চেন, হ্যাঁ, হুম, কি উৎপন্ন হয়? হু দিয়ে হোয়াট রাইস শুধু ভার্বের আগে পেয়ে যাচ্ছি, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট পাচ্ছি, অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। এবার এটা দেখো, ফার্মার গ্রো রাইস, হু গ্রোজ? Transitive. ফার্মার গ্রোস, হোয়াট, হোয়াট এখানে গ্রোস অবজেক্ট, রাইস, দুটোই সাবজেক্ট অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একই ভার্ব, গ্রোজ এখানে হচ্ছে ইনট্রানজিটিভ, এখানে হচ্ছে ট্রানজিটিভ। আবার দেখো, দ্য বেল রিংস ডেইলি, অবজেক্ট আছে, রিংস করছে, No, intransitive. ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ,
ভার্বটা কোনটা? এই যে রিংসটা। রিং আবার দেখো দ্য পিয়ন রিংস দ্য বেল ডেলি, এখানে পিয়ন সাবজেক্ট, রিং ভার্ব, ট্রান্সিটিভ অবজেক্ট রয়েছে এখানে, অবজেক্ট থাকলে হবে ট্রানজিটিভ ভার্ব। একই ভার্ব কখনো সেটা ট্রানজিটিভ কখনো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে হচ্ছে। ওয়াটার Water বয়েলস boils ইনট্রানজিটিভ ভার্ব, এটা ওয়াটার ট্রানজিটিভ বয়েলস দ্য এগস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য বাস হ্যাজ পাস্ট জাস্ট নাও, হ্যাজ পাস্ট বাসটা এইমাত্র গেল, ইন্ট্রান্সিটিভ ইনট্রানজিটিভ। প্লিজ পাস মি দ্য ওয়াটার বোতল, পাস মি, ট্রান্সিটিভ মিটা হচ্ছে একটা অবজেক্ট, ওয়াটার বোতল একটা অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট রয়েছে, ভার্ব ইজ ট্রানজিটিভ। বোঝা গেছে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব। আর দুটো ভার্ব ছিল, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব তোমাদের বলেছি। এটা যেমনি করে রয়েছে এই যে হি ইজ এ গুড বয়, ইজটা এখানে কি হবে? মেন ভার্ব না অক্সিলিয়ারি ভার্ব? মেন ভার্ব না অক্সিলিয়ারি ভার্ব? দেখো I am busy, I am writing, are they same? We have played just now, we have a new flat, are they same? He does not do his home task properly. Among the sentences we use same auxiliary verb and main verb, have verb, does and do. In the first sentence I am, এই আমটা কি auxiliary verb না main verb? স্যার মেন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব তখনই হবে যদি এর পরে মেন ভার্ব থাকে। তাহলে এখানে মেন ভার্বটা কি বিজি? মনে রাখবে স্যার আই অ্যাম বিজিটা মেন ভার্ব তো নয়, আমরা এমটাকে অক্সিলিয়ারি ভার্ব তখনই বলবো যদি তারপরে মেন ভার্ব থাকে। এবং মনে রাখবে যখন সেন্টেন্সে আমরা বি ভার্ব রাখবো তারপরে মেন ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমনি করে আমরা কি কখনো বলতে পারি যে আই অ্যাম গো, আই অ্যাম প্লে, দে আর প্লে, দে আর কাম, হয় কি? বি ভার্বের পর আইএনজি হয়ে যাবে। আই অ্যাম কামিং, দে আর প্লেয়িং, শি ইজ কামিং, উই আর গসিপিং, উই আর রিডিং, তার মানে বি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হবে। এই বিটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর ভি ভার্বের যে আইএনজি ফর্ম হচ্ছে এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হচ্ছে। আরেকটা ফর্ম হয় প্যাসিভ ফর্মের ক্ষেত্রে বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তাহলে এই বিটা হবে অক্সিলিয়ারি ভার্ব আর এই ভি থ্রিটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম। তার মানে অক্সিলিয়ারি ভার্ব আমরা তখনই বলবো যদি তারপরে বি ভার্বের সঙ্গে মেন ভার্বের আইএনজি থাকে। আবার যদি কখনো হ্যাভ ভার্ব থাকে সেন্টেন্সে, অক্সিলিয়ারি ভার্ব তখনই হবে যদি এরপরে ভার্বের থার্ড ফর্ম হবে। হি হ্যাজ কাম, দে হ্যাভ রিটেন, উই হ্যাভ প্লেড। তাহলে দেখো হ্যাভের সঙ্গে এই হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব তখনই হবে যদি এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকে। এটা হচ্ছে মেন ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে মেন ভার্ব, তাহলে এর মধ্যে খুব সহজেই কিন্তু আমরা চিনতে পারি এখানে অ্যামের সঙ্গে বিজির সঙ্গে কি আইএনজি ফর্ম রয়েছে বা ইডি ফর্ম রয়েছে? নেই। তার মানে এখানে অ্যামটাই হচ্ছে মেন ভার্ব আর বিজিটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে। এবার দেখো আই এম রাইটিং, অ্যামটা কী হবে এখানে? এইটা তো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর রাইটিংটা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের আইএনজি ফর্ম, এটা মেন ভার্ব। এরপরেটা দেখো উই হ্যাভ প্লেড, হ্যাভ প্লেড, তাহলে হ্যাভটা হচ্ছে এখানে কী হবে? অক্সিলিয়ারি ভার্ব আর প্লেডটা হচ্ছে এখানে মেন ভার্ব। যদি বলি উই হ্যাভ এ নিউ ফ্ল্যাট, এই হ্যাভটা কী হবে? মেন ভার্ব, এটাই মেন ভার্ব, এরপরে আর কোনো ভার্ব নেই, তার মানে এটাই মেন ভার্ব।
পরের সেন্টেন্স দেখো, হি ডাজ নট ডু, এই ডাজটা কি হবে? অক্সিলারি। নটের সঙ্গে যে ভার্ব বসে সেটা সবসময় অক্সিলারি ভার্ব হয়। আর এই ডুটা কি হবে? এটা হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে একই সেন্টেন্সে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ডুটা হচ্ছে মেন ভার্ব। বুঝতে পারছো যে প্রাইমারি অক্সিলারি ভার্বস মে বি ইউজড অ্যাজ হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেন ভার্ব অলসো। তাহলে ভার্বের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আগে বলো ভার্ব কি কাকে বলে, তার ফাংশন, ক্লাসিফিকেশন, এর রুল এখন আমরা কিন্তু শুরু করিনি, আমরা নেক্সট দিনে এই রুলটা শুরু করব। রুল মানে হচ্ছে এই যে সাবজেক্ট অফ এগ্রিমেন্টের রুল, এটা পরের দিন থেকে আমরা শুরু করব। বলছি স্যার এই মানে কোশ্চেন কিরকম মানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এরকম ভাবে দেবে নাকি, কোনটাকে চিনতে দেবে? কখনো সেগুলো দেয় কিন্তু সেটা তোমাদের এই পরীক্ষাগুলোতে দেয় না, তোমাদের মেনলি থাকবে এরর কারেকশন দেয়। আচ্ছা। এরর কারেকশন মানে হচ্ছে, আমি দেখাচ্ছি সেন্টেন্সগুলো, এই হচ্ছে সেন্টেন্স, এই যে দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টিল ওয়ার্কিং ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটা কোন পার্টটা এরর আছে সেটাকে আইডেন্টিফাই করে মার্ক করতে হবে। কিন্তু এই এরর কারেকশন শিখতে হলে এর রুলস রয়েছে, রুলগুলোকে শিখতে হবে কেন এগুলো হচ্ছে, বুঝতে পারলে? এটা এগুলো প্র্যাকটিস সেশন, তো আমরা রুলগুলো আগে একটু শিখে নেব, শেখার পরে তারপর আমরা এরর কারেকশনের পেতে যাব। তো ফার্স্ট ইয়ার ক্লাসে আমরা জাস্ট ভার্বের ক্লাসিফিকেশনটাই তোমাদের করালাম, ভার্ব কি, তার কতগুলো ভাগ রয়েছে, কাকে বলে, আইডেন্টিফিকেশন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ফাইনাইট নন ফাইনাইট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব ইত্যাদি। জাস্ট একটা বেসিক আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটুখানি পড়ে রাখো। পরের দিন থেকে আমরা ভার্বের অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে অর্থাৎ ভার্বের রুলস যেগুলো রয়েছে সেই রুলগুলো আমরা ডিসকাস করবো, এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে? যতটা ক্লাস হয়েছে এই পর্যন্ত বলো, যে যদি কারো কিছু ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, জিজ্ঞাসা করতে পারো, বলে দিচ্ছি। মোটামুটি কনসেপ্ট একটু পাওয়া গেছে কি? বলো কারো কিছু। না ফাইনাইট নন ফাইনাইট একটু কাইন্ডলি বলে দিন। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই ক্লাসটা পুরোটাই রেকর্ডিং থাকছে, রেকর্ডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, সেটা অবশ্যই একবার দেখবে। ফাইনাইট ভার্বের মাধ্যমে এই যেখানে যে স্ট্রাকচার যেগুলো দেওয়া রয়েছে, ফাইনাইট ভার্ব হচ্ছে যেগুলো টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, এই V1 V2, প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, পারফেক্ট হয় ইত্যাদি। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে হচ্ছে গো এন্ড গান, এই যে গানটা হচ্ছে থার্ড ফর্ম, বা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম থাকলে সেটাকেও নন ফাইনাইট ভার্ব বলে। পুরো স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে। নন ফাইনাইট ভার্বের তিনটে স্ট্রাকচার, একটা ইনফিনিটিভ, একটা পার্টিসিপেল আর জেরান্ড। 2+V1 থাকলে যেমনি করে বাংলা ক্রিয়াপদের সঙ্গে যদি হাসতে, বসতে, খেলতে, যেতে, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। অথবা আরেকটা ফর্ম থাকে যে হেসে, বসে, খেলে, গিয়ে, এগুলো হচ্ছে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই এগুলোকেও নন ফাইনাইট ভার্ব বলা হয়। তিনটে স্ট্রাকচার, ইনফিনিটিভ, পার্টিসিপেল আর জেরান্ড। বুঝেছো? এটা বল। স্যার বলছিলাম পরের দিন যখন রুলস গুলো করাবেন স্যার একটু টাইম দেবেন, তাহলে লিখে নেবো এগুলো, অবশ্যই দেবো, নোট করে নেবো। এটা অ্যাকচুয়ালি বেসিক ইনফরমেশনটা আমি জাস্ট বলে দিলাম, এটা তোমরা একটুখানি পড়ে রেখো, একটু নোট ডাউন করে রাখো। তারপরের দিন আমরা যে রুলগুলো যখন করাবো প্রত্যেকটা রুল তোমাদের বলে দেবো উইথ অ্যাপ্লিকেশান, সেন্টেন্স সহ, সেগুলোর অ্যাপ্লিকেশান, পরীক্ষাতে কীভাবে কোয়েশ্চেন্স থাকে, কীভাবে থাকবে, কীভাবে আনসার করতে হবে, সবটাই ডিসকাস করে দেবো। কিন্তু এই বেসিক ইনফরমেশনটা যদি না থাকে, যে ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে, ট্রানজিটিভ কাকে বলে, ইনট্রানজিটিভ কাকে বলে, সেটা প্রথম তোমরা গুলিয়ে গেলেও আমি কিন্তু ধরিয়ে দেবো, কিন্তু তোমাদের পরে পরে এগুলোকে শিখে নিতে হবে, তবেই তোমাদের রুলগুলো মুখস্থও রাখতে পারবে বা অ্যাপ্লিকেশানে তোমরা করতে সুবিধা হবে। দেখো ভার্বের আমরা এটা শুরু করলাম কারণ এটা একদমই একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ভার্বের ক্লাস, টেন্সের ক্লাস, এগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে? এটা জানা থাকলে তোমাদের পরীক্ষাতে যদি নাও আসে, পরীক্ষাতে অবশ্যই থাকে, সাবজেক্ট হবে এগ্রিমেন্ট বা টেন্স থেকে কোয়েশ্চেন থাকবে, এবং এটা জানা থাকলে ইংরেজি পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজও পাওয়া যায়, যে কোন ভার্বটা কীভাবে, তার অ্যাক্টিভিটিটা কেমন রয়েছে। বুঝতে পারলে? চলো আজকে এখানেই শেষ করছি। তোমাদের এর মধ্যে যদি কারো কিছু ডাউট বা কোয়েশ্চেন থেকে করতে পারো, নাহলে কিন্তু আমরা ক্লাসটা এখানে শেষ করব। পরের দিনে ক্লাসে আমরা ভার্বের রুলস থেকে শুরু করব। এনি ডাউট, এনি কোয়েশ্চেন নেই তো? বা যদি থাকে পরের দিনেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, যদি কিছু কোয়েশ্চেন থাকে বা যদি কিছু ডাউট থাকে, যে ওই বিষয়টা বুঝলাম না, আরেকবার বলে দিন। পড়ার পরে, দেখে নেওয়ার পরে আরেকবার আমাকে বলবে, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে?
চলো, ওকে, গুড নাইট এভরিবডি।